কথা বলার যে স্বাধীনতা বা বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা নিয়ে বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের বেশিরভাগ মানুষেরই ভুল ধারণা রয়েছে। কেন বললাম এই কথা? চায়ের দোকান থেকে শুরু করে অলিতে গলিতে, পাড়া মহল্লায়, যে কোনো পাবলিক প্লেসে, আড্ডায় বা ধরেন কোনো অনুষ্ঠানে, এছাড়াও সোশ্যাল মিডিয়ার যাবতীয় প্ল্যাটফর্মে, সেটা ফেসবুক থেকে টুইটার বা সাবেক এক্স, তারপর হচ্ছে যে ইউটিউব, টিকটক বা বিভিন্ন ব্লগ সাইটে, এখানে দেখা যায় যে মানুষ খুব ব্যাড প্র্যাকটিস করছে বাক স্বাধীনতার। কীরকম? একটা স্ট্যাটাস এর কথা বললেই বিষয়টা ক্লিয়ার হবে। সেখানে লেখা ছিল, এই যে বর্তমানে আওয়ামী লীগ শাসনামলের বিভিন্ন নেতাকর্মী, মন্ত্রী, এমপি, তারপর হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ আওয়ামী শাসনের সমস্ত অবিচার, দুর্নীতি, অপকর্ম, এগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলা যাচ্ছে, অথচ কোনো ভয় লাগছে না, কোনো বিপদের আশঙ্কা হচ্ছে না। এটা কি বলে বাক স্বাধীনতা? বাট দ্যাট ইজ টোটালি রং। কারণ যেই সরকার গত হয়ে যায়, যেই সরকার ইতিমধ্যে চলে গেছে ক্ষমতা ছেড়ে, তার বিরুদ্ধে যে কোনো দেশেই ওপেনলি কথা বলা যায়। এটা বাক স্বাধীনতা না, এটা হচ্ছে যে আপনার ধরেন যে দেশে স্বৈরাচার ছিল, সে চলে গেছে, সে যেহেতু নেই, তার প্রচলিত আইন কানুন অ্যাপ্লিকেবল না, তো তার বিরুদ্ধে তো কথা বলা যাবে। এটা কি বাক স্বাধীনতা? এটা মোটেও বাক স্বাধীনতা নয়। কারণ তার শাসন আমলে তো ওগুলো বলতে পারতেন না, সে পালিয়েছে দেশ ছেড়ে, তাই বলতে পারছেন না। এটা বাক স্বাধীনতা নয়, এটা হচ্ছে যে কি বলে, ডাকাত চলে গেলে হিরোগিরি দেখানো। বাক স্বাধীনতা হচ্ছে, প্লিজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, বাক স্বাধীনতা হচ্ছে যে গভর্নমেন্ট রুলিং করছে, মানে রুলিং যে গভর্নমেন্ট, তার ব্যাপারে যখন ওপেনলি ক্রিটিসাইজ করা যায়, তার ভুল বা শুদ্ধ, তার ন্যায় অন্যায়, তার বিচার অবিচার, তার পলিসি, এগুলো নিয়ে যখন যৌক্তিকভাবে এবং স্ট্রেট ফরওয়ার্ড অনেস্টির সাথে খোলা মনে নির্ভয়ে সমালোচনা করা যায়, তখন বলা হয় যে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত আছে। এছাড়া বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত থাকতে পারে না। যেভাবে গণহারে আওয়ামী লীগের সমালোচনা করে বাক স্বাধীনতার জোর দাবি জানাচ্ছেন আপনারা, এটা বাক স্বাধীনতা নয়, কারণ এই সরকার চলে গেছে। একইভাবে নতুন যে সরকার অন্তর্বর্তী হোক বা পরবর্তীতে যে সরকার আসবে, সে যখন চলে যাবে, তার বিরুদ্ধে বলতে পারলে, সে চলে যাওয়ার পরে তার বিরুদ্ধে বলতে পারলে সেটা বাক স্বাধীনতা নয়। কারণ অলরেডি সেই গভর্নমেন্ট চলে গেছে, তারপরে আমরা ওপেনলি তার বিরুদ্ধে কথা বলতে পারছি। বাক স্বাধীনতা হচ্ছে এখন যিনি আছেন, প্রফেসর ডক্টর ইউনূস স্যার, one of the most renowned persons in the planet, যে কিনা একজন লিভিং লিজেন্ড, বাংলাদেশের অন্যতম একজন মানে গর্বিত হবার মতো একজন ব্যক্তিত্ব। ওনার আইন কানুন, ওনার গভর্নমেন্ট যে পলিসিগুলো অ্যাপ্লাই করবে, যে সিস্টেমে বা যে স্ট্রাকচারে উনি দেশ চালাবেন, তাকে সমালোচনা করতে পারা, তাকে প্রশ্ন করতে পারা, তাকে জানাতে পারা যে আপনার ভুল হচ্ছে বা আপনার ঠিক হচ্ছে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। যদি এখানে জানানো না যায়, এখানেও যদি কথা বলার পর টুটি চেপে ধরা হয়, তাহলে সেটা বাক স্বাধীনতা হবে না। এবার আসেন আরেকটা কথায়, এই বাক স্বাধীনতার প্র্যাকটিস হচ্ছে বা এই বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলে যারা গলা ফাটিয়ে চিল্লাচ্ছে, তাদের মধ্যে আবার একটা জিনিস খেয়াল করা যায়, কেউ যদি আওয়ামী লীগ সরকারের কোনো কিছু তুলে ধরে, পজিটিভ কিছু, তাহলে মুহূর্তের মধ্যে বাক স্বাধীনতা, গণতন্ত্র বলে চিল্লানো লোকগুলো তাদের গলা পারলে সোশ্যাল মিডিয়াতেই চেপে ধরে। সামনাসামনি হলে হয়তো দাঙ্গা লেগে যেত, যেহেতু মানে দাঙ্গাটা খুব কমন ব্যাপার। তো তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলা যাবে না, বিপক্ষেই কথা বলতে হবে। তার মানে এই বাক স্বাধীনতার প্র্যাকটিসটা বুঝেছেন তো? যারা বাক স্বাধীনতা উদ্ধার করেছে, যাদের জন্য বাক স্বাধীনতা উদ্ধার করা হয়েছে, তারাই যখন পূর্বের গভর্নমেন্টের পজিটিভ কিছু বলে, তখন গলা টিপে বা টুটি চেপে ধরার চেষ্টা করা হয় যে না, এটা বলা যাবে না। বাট গালিগালাজ, সমালোচনা, তার অন্যায় বা অপকর্মের ফিরিস্তি, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এটা বাক স্বাধীনতা নয়। বাক স্বাধীনতা হচ্ছে
বিরুদ্ধ মতকেও কথা বলার সুযোগ দিতে হবে, লজিক্যালি রেফারেন্স সহকারে। খিস্তি খেউর গালিগালাজ করা, তারপর হচ্ছে যে দেশের অন্যতম একজন বিরোধী দল বা রানিং দল যেই দলই হোক, তাদের বড় বড় নেতা বা নেত্রী, তাদের অন্তর্বাসের কাপড় চোপড় উঁচিয়ে ধরা, এটা ভাই বাক স্বাধীনতা হিসাবে ভাই এবং বোনেরা আমি মানতে পারি না। আপনারা যারা মানছেন যে এটাও একটা স্বাধীনতা, সেটা আমি আপনাদেরকে আসলে তুচ্ছ করতেও চাই না। মেজরিটি পিপল যদি অন্তর্বাস উঁচিয়ে ধরাকে বাক স্বাধীনতা মনে করে, গণতন্ত্রের অধিকার মনে করে, তাহলে আমার বলার কিছু নাই। বাক স্বাধীনতার বিষয়টা অনেক ব্যাপক। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বিগত স্বাধীনতার পরবর্তী সময়ে যত গভর্নমেন্ট এসেছে, আমরা বেসিক্যালি গণতন্ত্রের স্বাদ বা বাক স্বাধীনতার স্বাদ ওভাবে পাইনি। নতুন ছাত্র ছাত্রীরা যে রেভলিউশন ঘটিয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশকে সারা বিশ্বের কাছে বিস্ময়কর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাদের কিন্তু একটা হেভি রেসপন্সিবিলিটি বাক স্বাধীনতাকে এস্টাবলিশ করা, যাতে একজন আলেম ওলামা, একজন মুফতি বা একজন জামাত ইসলাম কথা বলতে পারে তার নিজের সপক্ষে, টুটি চেপে না ধরা হয়েই সে যাতে কথা বলতে পারে তার পজিটিভ ব্যাপারগুলো নিয়ে। একইভাবে তার সমালোচনাও যাতে প্রগতিশীল ব্যক্তিরা করতে পারে, যারা মুক্তমনা, যারা বুদ্ধিজীবী, যারা বিভিন্ন এডুকেশনালিস্ট, তারা যদি ওপেনলি করতে পারে, এইটাকে বলা হবে গণতান্ত্রিক বাক স্বাধীনতার দেশ। যখন সংখ্যালঘুরা নিরাপদে থাকবে, সংখ্যালঘুরা বলতে পারবে যে আমি বঞ্চিত হচ্ছি, আবার সংখ্যাগরিষ্ঠরা বলবে যে না তুমি বঞ্চিত হচ্ছ না, যে তোমাদেরকে এই দিচ্ছি বা তোমরা এই পাচ্ছ। এই যে ওপেন কনভারসেশন উইদাউট এনি ফাইট, ওপেন ডিবেট উইদাউট এনি ভ্যান্ডালিজম, তখন হবে বাক স্বাধীনতার চূড়ান্ত প্র্যাকটিস, তখন হবে গণতান্ত্রিক প্র্যাকটিস। আমাদের দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্র্যাকটিস নেই। সো যেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এই পর্যন্ত বাংলাদেশকে নিয়ে এসেছেন এবং সারা বিশ্বের একজন রেসপেক্টেবল এবং রিনোনেড পারসন, নোবেল লরেট ডক্টর প্রফেসর ইউনুস স্যারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাতে করে কিন্তু দেশের মানুষ এতবার চুনা খাওয়ার পরও, এতবার হতাশ হওয়ার পরও আবারও স্বপ্ন দেখা শুরু করছে, আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখা শুরু করছে, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখা শুরু করছে। তো এবার কিন্তু মানুষ আসলে হতাশা চাচ্ছে না, হতাশ হতে চাচ্ছে না। কিন্তু আমাদের আসলে আমাদের সত্যি বলতে আমাদের রিজিওনাল প্র্যাকটিসটা ভালো না, আমাদের যে আঞ্চলিক প্র্যাকটিস সেটা ভালো না। আমরা আসলে একটু উগ্রই বলা যায়, কোনো কিছু মানে শুনে ইনস্ট্যান্ট অ্যাকশনে যেতে পছন্দ করি উইদাউট ভেরিফিকেশন বা জাস্টিফিকেশন। ধরেন এক জায়গায় বললো প্রফেসর ইউনুস 100 কোটি টাকা দিয়েছে ইসরায়েলকে, আমার অফিসের পিয়ন আর কি দেখলাম, তো ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী করা যাবে না, মানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিভাবে করে, সে তো ইসরায়েলকে 100 কোটি টাকা দিয়েছে। ওরা রিউমার স্ক্যানার এটা একেবারে টপ টু বটম চেক করে দেখলো এই গুজবটা আওয়ামী লীগেরই একটা প্রতিষ্ঠানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান থেকে এই গুজবটা প্রকাশ করা হয়েছে। ওই সম্প্রচার মন্ত্রণালয়ের অনেকগুলো পেপার থাকে তাদের, তার মধ্যে একটা চিটাগাংয়ের একটা পেপার, সেই পেপার থেকে ওই নিউজ প্রকাশ করা হয়েছে, তার কোনো ইন্টারন্যাশনাল ভিত্তি নেই। ইসরায়েলের ব্রডকাস্ট মিনিস্ট্রি, তারপর হচ্ছে যে টাইমস অফ ইসরায়েলের যে জার্নালিস্ট, তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল রিউমার স্ক্যানারের পক্ষ থেকে, সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। তার মানে আমাদের দেশ কিন্তু আবার গুজবেও চলে। গুজবে আমাদের দেশে বড়সড় দাঙ্গা লাগানো খুবই সহজ। গুজবে কোনো ভালো ব্যক্তিকে মুহূর্তের মধ্যে জাতীয় ভিলেনে পরিণত করা বা কোনো বড়সড় ভিলেনকে মুহূর্তের মধ্যে জাতীয় হিরোতে পরিণত করা, এটা আমাদের দেশে খুবই সহজ, কারণ আমাদের এডুকেশন কম, আমাদের ভেরিফিকেশন করার প্রবণতা কম, আমাদের পেশেন্স নাই, ধৈর্য নাই কোনো কিছুতে। আমরা শুনলে অ্যাকশনে চলে যেতে চাই। আমাদের এই উগ্রতা, এটা কিন্তু মারাত্মক লেভেলের, মারাত্মক ডেঞ্জারাস লেভেলের খারাপ আর কি। এই জায়গা থেকে বেরিয়ে আসা খুবই টাফ। আমি জানি না যে প্রফেসর ইউনুস স্যার কীভাবে আমাদের এই স্ট্রাকচারগুলি চেঞ্জ করবেন এবং এটাকে একেবারে সভ্য
পরিমিতি বোধ সম্পন্ন, সহ্য শক্তি বোধ সম্পন্ন একটা জাতিতে পরিণত করবেন এবং সবাইকে পলিটিক্যালি কনসার্নড এবং এডুকেটেড করবেন, সেটা আসলে আমার জানা নাই। আমার মতো কম বুদ্ধির লোক এটা আমরা বলতে পারি না যে কিভাবে এটা করবে, উনি কীভাবে করবেন। কিন্তু আশা তো ভাই বড় বড়, আশা তো ছোট করতে মন চায় না, কারণ এই দেশে যথেষ্ট লুটপাট, দুর্নীতি, ধ্বংসযজ্ঞ বা সুযোগ পেলেই অসততার সর্বোচ্চ প্রকাশ বছরের পর বছর আমরা দেখে এসেছি। ইভেন এই দেশের স্বাধীনতার স্থপতি যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেও আফসোস করে বলেছিলেন যে বিদেশ থেকে যা আসছিল সাহায্য, সেই যুদ্ধের পরবর্তীতে সব লুটপাট হয়ে গেছে, ওনার জিনিস নাই, এ ধরনের কিছু ঘটনা আছে। তো এইরকম একটা জাতিকে লিড দেওয়া আসলে খুবই টাফ, খুবই সফিস্টিকেটেড এবং খুবই চ্যালেঞ্জিং। এইখানে ক্ষমতার চেয়ারে যিনিই বসবেন তিনি সবাইকে খুশি করতে পারবেন না, আবার সবাইকে খুশি করতে গেলেও ভিলেন হয়ে যাবেন। খুবই টাফ। এখানে ন্যায় অন্যায় ভালো মন্দ সেটা ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, কারণ বাড়াবাড়ি করার পরেই যে কোনো রেজিমের বা সরকারের পতন ঘটে থাকে। তাই হয়েছে এবার আওয়ামী লীগ শাসনামলের একেবারে শেষের দিকে। তো আমার আসলে একটাই চাওয়া, আমার নিজের জন্য এবং এই বাংলাদেশের সমগ্র প্রায় 18-20 কোটি মানুষের জন্য, যে এই দেশটায় সভ্য এবং শিক্ষার সাথে মানুষের ডেভেলপমেন্ট হোক, মানুষের গ্রোথ হোক। আমরা একেবারে পিছিয়ে গিয়েছি অলরেডি। এখান থেকে আমাদের মুক্তির দূত হিসেবে যিনি এসেছেন, আশা করব যে তিনি একটা সঠিক গাইডলাইনে নিয়ে গিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে তারপরে আমাদেরকে আমাদের দায়িত্ব ছেড়ে দেবেন। সেই জায়গাটার জন্য আমরা শক্তভাবে সামাজিক বিনির্মাণের চেষ্টা করে যাব সবাই মিলে। এই প্রত্যাশা ছাড়া আমার মতো ছোট মানুষের বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন। গুড বাই।